দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম আমরা দেখছি গত কয়েকদিন ধরে, বলা ভালো আরো কয়েক সপ্তাহ ধরে আমরা এটা দেখছি কিভাবে দেশপ্রেমিক বলে নিজেদের দাবি করা একদল মানুষ এদেশেরই বিরুদ্ধ মত যারা পোষণ করছেন, যারা অন্যরকম করে ভাবছেন, যারা প্রশ্ন করতে চাইছেন, তাদেরকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করবার চেষ্টা করছেন। কিভাবে নিজেদের মতের সঙ্গে না মিললে, অন্য মত সামনে আসলেই তাকে ঘিরে নানা ধরনের কটূক্তি কুৎসা করেই চলেছেন। আমরা ঠিক এটাকেই দেশপ্রেম বলবো? একটা সমস্যার মুখোমুখি এসে দাঁড়িয়েছি আমরা। আমাদের দেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। কাশ্মীর উপত্যকায় নিরীহ ২৬ জন মানুষের প্রাণ গেছে নিরস্ত্র অবস্থায়। আমাদের সবারই ধাক্কা লেগেছে। আমরা সবাই চেয়েছিলাম বিষয়টার একটা প্রতিকার হোক, এমন ঘটনা যাতে আর না ঘটে, এবং কেন এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠুক, সর্বস্তরে প্রশ্ন উঠুক। এই প্রশ্নগুলো দিয়েই আসলে আমাদের দেশকে, আমাদের দেশপ্রেমকে আরো দৃঢ় করা যায়। কিন্তু রাজনীতির তাড়না বড় ভীষণ তাড়না। রাজনীতির তাড়নায় এই বোধগুলোকে হারিয়ে দেওয়া হয়, এই বোধগুলো বারবার পিছনে চলে যায়। যারাই প্রশ্ন করবেন তারাই দেশদ্রোহী। জঙ্গি সংগঠন বা সন্ত্রাসবাদী সংগঠনের কেউ যদি কারোর উপর আক্রমণ করে, তাহলে সেই জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন যে ধর্মের মানুষ বলে নিজেদের দাবি করে, সেই ধর্মের সমস্ত মানুষকে অপরাধী বলে দেগে দেওয়া হবে, চিহ্নিত করা হবে। এইরকম একটা আখ্যান তৈরির প্রয়াস সর্বত্র চলছে। ঠিক সেখানে দাঁড়িয়ে আজ আমরা দেখলাম আমাদের কলকাতাতে অল্প কিছুজন মানুষ যারা যুদ্ধ নয় শান্তি চাই। কেন শান্তি চাই, কেন যুদ্ধ হলে অনেক অনেক মানুষের ক্ষতি হয়, সেটা তাদের মতো করে তারা বলতে চেয়েছিলেন, সে বিষয়ে তাদের মতামত রাখতে চেয়েছিলেন। একেবারে বলপূর্বক আজকে তাদের সেই মিছিলের উপরে আক্রমণ শানানো হয়েছে, কালি ছিটিয়ে দেওয়া হয়েছে। যারা বিরুদ্ধ মত বা শান্তির পক্ষে হাঁটছিলেন তাদের গায়ে পুলিশ প্রশাসনের এক অদ্ভুত আচরণ লক্ষ্য করেছি আমরা। আমি সেই ছবিগুলো দেখাবো এবং আলোচনাতেও আসবো। তার আগে বলে রাখি, ঠিক এই সময় আমি যখন এই অনুষ্ঠানটা করতে বসছি, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এই প্রথম গত কয়েক সপ্তাহ ধরে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এই প্রথম তিনি বক্তব্য রাখছেন, তিনি দেশবাসীর জন্য বক্তব্য রাখছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি শোনাচ্ছেন যে দেশকে একত্রিত থাকতে হবে, জঙ্গিদের মুখের মতো জবাব দেওয়া হয়েছে, এবং আমাদের দেশের মা বোনদের সমর্পণ করা হচ্ছে ভারতের এই জঙ্গি বিরোধী জেহাদকে। তিনি বলছেন, এখনো তার বক্তব্য তিনি বলে যাচ্ছেন। আমরা সেই বক্তব্যের নির্যাস আপনাদের জানাবো এবং বোঝবার চেষ্টা করব কি বেরিয়ে এলো, শেষ পর্যন্ত কি বেরিয়ে এলো। এখনো পর্যন্ত যা জানতে পারছি যে প্রধানমন্ত্রী অন্তত এটা মেনে নিয়েছেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল, যে নারকীয় ঘটনা, তার বিরুদ্ধে গোটা দেশ একত্রিত হয়ে সুর তুলেছিল। অন্তত এটা ভেবে আমাদের ভালো লাগছে যে প্রধানমন্ত্রী এটা বলেননি যে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন বলে তারা কাশ্মীরের ওই জঘন্য ঘটনার সমর্থনকারী, এটা অন্তত তিনি বলেননি। তিনি বলেছেন কাশ্মীরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এদেশের মানুষ সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং এর একটা প্রতিকার হোক সেটা চেয়েছেন সবাই একসাথে। তা নিয়ে প্রশ্ন আছে, নানা ধরনের প্রশ্ন থাকবে, কিন্তু যেভাবে দেশপ্রেমের নামে এক শ্রেণীর মানুষ চারপাশে ঘৃণা ছড়াবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, বিভাজনের বীজ তৈরি করবার চেষ্টা করছিল, আমাদের তা নিয়ে বারবার প্রশ্ন করতে হবেই। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে কি কি ঘটলো এবং কোথায় এসে দাঁড়ালাম। প্রশ্নটা এই জন্য যে আমরা কি শুধুমাত্র অন্যের কুৎসা বা বিরুদ্ধ মতকে চেপে দেওয়ার মধ্যেই দেশপ্রেম খুঁজবো, নাকি দেশপ্রেম খুঁজবো যুক্তি, বোধ আর আমাদের
যেগুলো দরকার সেই প্রয়োজনগুলোকে সামনে এনে একটা নিরাপদ রাষ্ট্রীয় ব্যবস্থার যাতে তৈরি হয় সেইগুলো নিয়ে প্রশ্ন করেই আমরা আমাদের দেশপ্রেমকে বোঝাতে চাইব। আমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে। আসুন এই মুহূর্তে যারা সরাসরি আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, শিক্ষাবিদ অধ্যাপক মিরাতুন নাহার আমাদের সঙ্গে রয়েছেন। আর আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ ফারুক। আপনাদের দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো, আমি আজকে মিছিলের দৃশ্যটা একটু দেখাতে বলবো যদি পারা যায়। আজকে একটা মিছিল হয়েছে কলকাতায়, মিরাতুন্দি সেই মিছিলে ছিলেন। মিরাতুন্দির মতো অনেকেই ছিলেন যারা বলেছিলেন যুদ্ধ নয় শান্তি চাই, আমরা শান্তির পক্ষে, শান্তি চাওয়া দরকার, এবং সেই মিছিলের ছবিটা দিয়ে আমি দেখাবো। এই হচ্ছে সেই মিছিলের ছবি, কিভাবে জাতীয় পতাকা হাতে একদল আসে এবং মিছিলটা শেষ পর্যন্ত পণ্ড করে দেয়। পুলিশের ভূমিকা কি ছিল আমি একটু দেখাতে বলবো। পুলিশ এদেরকে জোর করে এদের মিছিল করাচ্ছে। আমরা এই মিছিল হতে দেব না, আমরা এই মিছিল হতে দেব না। পুলিশ জোর করে এই কাজ করছে। হ্যাঁ, সেই জবাবই দিতে হবে। এরা জোর করে এই কাজ করছে। আমরাও পাল্টা মিছিল নিয়ে আসছিলাম, আটকালো পুলিশ আপনাকে। পুলিশের গাড়ি আসছে, গ্রেফতার করবার জন্য নিয়ে আসবে, আর কি আমাদের অ্যারেস্ট করার জন্য নিয়ে আসবে। কিন্তু এই মিছিল আমরা হতে দেব না। এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল। এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না, এই মিছিল কোনোভাবেই যেতে দেব না। পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে, পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে। পাকিস্তানের দালালদের পুলিশ মদত দিচ্ছে, পাকিস্তানের দালালদের মদত দিচ্ছে পুলিশ। কোনো অনুমতি নেই, সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ। পুলিশ না, হ্যাঁ, কোথায় ছিল যেদিন কাশ্মীরে হামলা হচ্ছিল? পুলিশ বলছে যে এই জায়গায় না যেতে। এবার আমরা ওটাকে দিয়ে আমার দেশে লড়াই করতে চাই তো। যারা বলছিল যে যারা এখানে জমায়েত করেছিল আমরা পাকিস্তানের ধ্বংস চাই। এটাই তো পুলিশ বলুক, পুলিশ দেশ বিরোধী হয়েছে, বিজেপি বিরোধিতা করতে করতে পুলিশ দেশ বিরোধী।
আমরা শুনলাম মিছিলের বক্তব্য, আমরা শুনলাম। মিলাতুঞ্জির কাছে আসবো। মিলাতুঞ্জি, আপনি ছিলেন। পরিষ্কার অভিযোগ, সজল ঘোষ বিজেপির নেতা, পরিষ্কার তার অভিযোগ যে পাকিস্তানের দালাল আজকে যারা মিছিল করছিল, যারা বলছিল আমরা যুদ্ধ নয় শান্তি চাই, আমরা শান্তির পক্ষে বলে আপনারা যারা রাস্তায় নেমেছিলেন তারা মূলত পাকিস্তানের দালালি করতে নেমেছিলেন এবং আপনারা আসলে দেশের নয় পুলিশের সাহায্য নিয়েই করেছিলেন। আপনাদের এই দেশ বিরোধী কাজে সহায়তা করছিল রাজ্যের পুলিশ। যেটা স্বীকার করতেই হচ্ছে, আমার ৭৬ বছর বয়স এবং আক্ষরিক অর্থে স্বদেশ প্রেমিক, নিজেই জানি ঘোষণা করার মতন পরিস্থিতি হবে কখনো ভাবিনি, কিন্তু নিজের অন্তর থেকে সেটা উপলব্ধি করি। আমাকে যদি এসে কেউ বলে যে গুলি করে মেরে দেবো তোমাকে, তুমি এ দেশ ছেড়ে চলে যাও, আমি বলবো যে আমার দেশের মাটিতেই আমি মরবো, কিন্তু আমি চলে যাব না। দেশকে এতটাই ভালোবাসি এবং দেশের মানুষদের জন্য এই ৭৬ বছর বয়স পর্যন্ত নিরন্তর কথা বলে যায়। নিরন্তর। আমার জাগতিক সুখ সুবিধার তো অভাব নেই, আর চাইও না সেসব সুখ সুবিধা। ফলে আজকের যে অভিজ্ঞতা আমার হলো, এই অভিজ্ঞতাটা আমাকে স্বীকার করতেই হচ্ছে, কখনো এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে ভাবিনি। অর্থাৎ তার থেকে বোঝা যাচ্ছে বহু দিক থেকে, অনুপম, বহু দিক থেকে দেখলাম আজকের মিছিল এবং সেই মিছিলটাকে অবরুদ্ধ করার জন্য যারা নেমেছে, পুলিশ প্রশাসনের ভূমিকা, সবকিছু মিলেই আজকে যা দেখলাম, তাতে মনে হলো যে আমরা কতটা যে পিছিয়ে গেছি সভ্য মানুষ হিসেবে, সে প্রশ্ন আজকে তোলা খুব জরুরি। সভ্যতা আমাদের কতটা এগিয়ে নিয়েছে না কতটা পিছিয়ে নিয়েছে, একেবারে অন্ধকারের অন্তরালে আমরা হারিয়ে গেছি বলে আমার মনে হলো। এগুলো বাস্তব কথাগুলো বলতে হবে বলে আমার কথা প্রমাণ করতে হবে যে সত্যি সত্যি তাইছে। খুব সংক্ষেপে বলি, একটা নাগরিক মিছিল ছিল এটা, অন্তত আমি তার জানি। কোনো দলীয় মিছিল ছিল না, দলীয় মতাদর্শের মানুষরা একসাথে হয়ে একটা মিছিল করছে সেটা ছিল না। আমি অন্তত সেই বার্তা, সেই সংবাদ সত্য বলে জেনেই আমি এতে গেছি। কারা যাচ্ছে, কোন লোক যাচ্ছে ইত্যাদি ইত্যাদি জানার আমার প্রয়োজন নেই। আমি শুধু দেখব কোনো তথাকথিত দলীয় রাজনীতি এখানে আছে কিনা, রাজনৈতিক ধান্দা বা স্বার্থ এখানে আছে কিনা, আর উদ্দেশ্যটা কি, কি স্লোগান এরা দিতে চায়, কি লক্ষ্য এরা সিদ্ধ করতে চায়। তা আমি যতদূর জানতে পারলাম, আমি গিয়েছিলাম কারডাকে একজন দৈনিক স্টেটসম্যানের সঙ্গে যুক্ত মানুষ রথিন পাল চৌধুরীর ডাকে গিয়েছিলাম, আর একজন ডাক্তার চন্দনা মিত্র, আর পরে একজন আমাকে ফোন করে কথা বলেন কুশল দেবনাথ। তো আমি গুরুত্ব দিয়েছি প্রথম দুজনকে, কারণ আর কাদের কি দলীয় অভিমত আছে আমার অত জানা নেই। এবং বিষয়টা কি, আমরা নোটটা পেয়েছিলাম, বিভিন্ন কয়েকজন কিছু নাগরিকদের নামের তালিকা পেয়েছিলাম, এবং কি উদ্দেশ্যে কেন এই মিছিলটা করা হচ্ছে সেটাও আমাদের পরিষ্কার করে জানানো হচ্ছে। তাতে কোনো আপত্তির, একটুকু কোনো আপত্তির কিছু দেখতে পাইনি। মনে হয়েছিল প্রয়োজন, মূলত যুদ্ধের পক্ষে আমরা কথা বলতে পারছি না, শান্তির পক্ষেই আমরা কথা বলবো। আমরা সেই নাগরিকরা রাস্তায় মিছিল করার অধিকার আমাদের আছে। আমরা গিয়েছিলাম, খুব বেশি সংখ্যক নয়, খুবই ছোট একটি মিছিল। সেই মিছিলে যখন শুরু হচ্ছে কিছুই কোনো ইঙ্গিত ছিল না, যখন জমায়েত হচ্ছে কোনো ইঙ্গিত কোথাও দিক থেকে অন্তত আমি পাইনি যে কোথাও কোনো হিংসাত্মক কিছু ঘটবে, প্রতিরোধ ব্যবস্থা কিছু নেওয়া হয়েছে, বাধা দেওয়া হবে ইত্যাদি। এটা ঠিক কথা বোধহয়, আমি ঠিক ওটা জিজ্ঞেস করিনি, পরে জিজ্ঞেস করলাম যে পুলিশের অনুমতি নেওয়ার বোধহয় ওরা এই ধরনের কথা শুনলাম খুব প্রয়োজন হয় না, ছোট মিছিল পুলিশই নাকি বলেছে এরকম ছোট মিছিলের জন্য অনুমতির প্রয়োজন হয় না। তো সেরকমটি ঘটেছে, মিছিলটা সত্যি ছোট ছিল, বিশাল মানুষ ভেঙে পড়েছে, প্রচুর নাগরিকরা এসেছেন এমনটি নয়। তো যত ছোটই হোক তার গুরুত্ব আছে, কারণ শান্তি কে না চায়,
পৃথিবীতে এমন মানুষ সত্যি আছে অনুপম, যে আর শান্তি সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি আমার মতের সাথে যদি অন্যের মত না মেলে, তাহলে আমি আমার মতটা প্রকাশ করতে পারবো না, আমি একটা মিছিল করতে পারবো না। এটা কেন? এটা কি করে হয়? ঠিক শুধু তাই নয়, যুদ্ধের বিভৎসতা তো আমরা জানি। যুদ্ধ যারা করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ দান দেওয়া হচ্ছে। তো যুদ্ধ যারা করছে তারা যে বিভৎস কাণ্ড করছে, এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা পাল্টা সেই বিভৎস কাণ্ড দিয়ে সেটা রুদ্ধ করার চেষ্টা করব। আরো কি প্রশ্ন তোলার অধিকার আমাদের নেই যে মানুষগুলোর প্রাণ গেল নিরাপত্তাহীনতার মধ্যে? সেই নিরাপত্তাহীনতা যারা দিতে পারলো না কাশ্মীরের মতন জায়গা, যেখানে চতুর্দিক থেকে সেটাকে অধিকার করার মতন হিংসাত্মক কাণ্ড কারখানা ঘটতেই পারে। ভারতের তো সে সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি ছিল। সেইটাকে আমার তো মনে হচ্ছে আজকে এখন সেইটাকে ঢাকা দেওয়ার জন্য, সেই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য আজকে হিংসার জিগির তোলা হচ্ছে, যুদ্ধের জিগির তোলা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, যুদ্ধ কোনো অবস্থাতে কখনোই কেউ বলতে পারে না যুদ্ধ চাই। যারাই বলে, পাকিস্তান বলে বলেই তো তাদের আমরা এত নিন্দা করছি, এত তাদের গর্হিত কাজ করেছে বলে বলছি। তাহলে আমরা কেন যুদ্ধের পাল্টা যুদ্ধ, এই কথাটা মানুষকে খাইয়ে দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় যুদ্ধের হুমকি দেওয়া হয়েছে, যুদ্ধটাকে ডেকে আনা হয়েছে যে তোমরা যুদ্ধ করো, দেখিয়ে দেবো মজা, ঠিক এই ধরনের। যাই হোক, আজকের মিছিলের কথায় ছোট করে ফিরে আসি। যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো পক্ষ, একটা হচ্ছে যুদ্ধ বিরোধী শান্তিকামী পক্ষ, তারা মিছিল করছে। নাগরিক দলীয় পরিচয়, রাজনৈতিক দলীয় পরিচয় ছিল না, থাকলে আমি অন্ততকালে থাকতাম না, তার কোনো নজির আমি পাইনি। আর অন্য পক্ষ, ভিন্ন পক্ষ হচ্ছে, তাদের শুনলাম পরে জাতীয়তাবাদী দল, তারা নাকি জাতীয়তাবাদী পক্ষ। কিন্তু প্রথম যখন মিছিলে জমায়েত হচ্ছে, ওই জাতীয়তাবাদী পক্ষদের ধারে কাছে কোথাও দেখতে পাওয়া যায়নি। মৌলালির ওই মোড় থেকে মিছিলটা এসএন ব্যানার্জি রোডে যাওয়ার কথা। এসএন ব্যানার্জি রোডে আমরা নিশ্চিন্তেই ঢুকলাম, কোনো রকম বাধাহীন ভাবেই ঢুকলাম। সামনে ছিল বোলান গঙ্গোপাধ্যায়, একেবারে সামনে ছিল, আমি একটু পরে ছিলাম, অনেকেই ছিলেন। যাই হোক, তারপরে অকস্মাৎ এইরকম জীবনে দেখিনি, কাল ওই কি ছড়ে, মানে কামান ছড়ে না, জল কামান ছোড়ার মতো করে কালি ছুড়ে দেওয়া হলো। বোলানের গাটা পুরো কালিতে ভিজে গেল, সামনে যারা ছিল তাদের অনেকেই কালি দিয়ে দেওয়া হলো। মানে আপনারা যেহেতু 2-3 লাইন পরে ছিলাম, আমার গায়ে 2-3 ছিটে পড়েছে, তার বেশি পড়েনি। এইটুকু। পুলিশ ওখানে, আজকে বলা হচ্ছে যে পুলিশের মদতে মিছিলটা হচ্ছে। পুলিশ কিন্তু এখানে দুরকম ভূমিকা পালন করেছে। প্রথম মিছিল এগোতে দিয়েছে, কোনো রকম বাধা দেয়নি, এতটুকু কোনো ইঙ্গিতও দেয়নি বাধা কেউ দেবে বলে। কিছুক্ষণ পরে যখন ওই ফিচকিরিটা দেওয়া হলো, কারা কিভাবে দিয়েছে আমি বুঝতেও পারলাম না, মাঝখানেই ছিলাম একদম, প্রথম সারির কাছাকাছি ছিলাম একেবারে। এই ফিচকিরি দেওয়ার ব্যাপারটা যারা করতে এলো, কোনো মাত্র ইঙ্গিত ছিল না, কিছু মাত্র ইঙ্গিত ছিল না, আমরা কিন্তু নিশ্চিন্তেই হাঁটছিলাম। পুলিশ অকস্মাৎ যেন মনে হলো ওদেরকে দমিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য, নিরস্ত করার জন্য ফিচকিরি দিচ্ছে বলে, আর কোনো হিংসাত্মক কিছু করেনি। ওটা তো মারাত্মক ভাবে হচ্ছিল। পুলিশ যেন ব্যারিকেড দিয়ে দিল। তারপরে পুলিশ এরকম আশ্বাসও দিল, এত হট্টগোল হচ্ছিল, শুনতে পাওয়া যাচ্ছিল না সবকিছু, যে ব্যারিকেডটা আপাতত দেওয়া হচ্ছে, এরা চলে গেলে, এরা যারা কালি ছিটাচ্ছে চলে গেলে সরিয়ে দেওয়া হবে। সবাই প্রতীক্ষা করছে যে মিছিলটা হবে, ব্যারিকেডটা তুলে নেওয়া হবে। আমরা দেখতে পেলাম ব্যারিকেড তুলে নেওয়ার বদলে আরো ব্যারিকেডটাকে শক্ত করে, আরো লম্বা করে টেনে দেওয়া, অর্থাৎ মিছিল আটকে দেওয়া। পুলিশের ভূমিকা অত্যন্ত বিস্ময়কর লেগেছে আমার। তারা যে কোন পক্ষে বোঝা যাচ্ছে না। একটা হট্টগোল শুরু হলো, মানে মারামারি টারামারি করার একটা পরিকল্পনা ছিল বলে মনে হলো। কিন্তু আমি একটা জিনিস, আমি একটু দূরে ছিলাম বলে বোধহয়, সামনে কারা, এই যে যার বক্তব্য এখন শোনালে, তিনি নাকি দলবল নিয়ে উপস্থিত ছিলেন, তারা পুলিশের পেছনেই লুকিয়েছিলেন। ওই সদর্পে যেরকম বলছেন, ঘোষণা করছেন, ওভাবে করেনি।
একেবারে এসে সামনে- ওনারাও একটা মিছিল করে আসছিলেন, পুলিশ ওনাদের বাধা দিয়ে আটকে দিয়েছেন। ওনারাও একটা মিছিল করছিলেন, মূলত সেই মিছিলটা হচ্ছে শান্তি চাই বলে আপনারা যারা পথে নেমেছিলেন তাদের মিছিলের পাল্টা মিছিল। তাহলে আমি এখন বুঝতে পারলাম, কারণ আমাদের সামনে এগুলো স্পষ্ট ছিল না। এখন বুঝতে পারলাম পুলিশ ব্যারিকেডটা দিয়েছে ওদের থেকে আমাদের রক্ষা করার জন্য, হতে পারে যার জন্য ওরা এরকম বলছে, কারণ সেরকম একটা সম্ভাবনা আমার যেন মনে হলো ওদেরকে পুলিশ ছাড় দিল কিছুটা, তার অর্ধেকটা খালি রাখলো, তারপর পুরোটাই আটকে দিল। হতে পারে ওরা হয়তো বিপরীত দিক থেকে আসছিল, সেটা কিন্তু প্রকাশ্যে একেবারে সদর্পে বন্ধ করো, এই মিছিল করতে দেব না, এভাবে হয়নি। আমি একেবারে সামনের লাইনে, দুটো লাইন পেছনে আমি দাঁড়িয়েছিলাম, একলাই বলতে পারো, আমার সঙ্গীত সব নেই। এই যে ব্যাপারটি ঘটলো, এখন যে বলা হচ্ছে যে আমরা এটা হতে দেব না, এটা এই কথাটা বলেই আমি শেষ করছি। দুটো পক্ষ, ওরা বলছে জাতীয়তাবাদী, তো আমাদের নতুন করে শিখতে হবে জাতীয়তাবাদ কাকে বলে, আমাদের নতুন করে শিখতে হবে দেশপ্রেম কাকে বলে, আমাদের শিখতে হবে দেশদ্রোহিতা কাকে বলে, আমাদের শিখতে হবে যুদ্ধের বিরোধী হতে হয়, আমাদের শিখতে হবে শান্তিকামী না হওয়াটাই মানে মনুষ্যত্বের লক্ষণ, না হওয়াটা না। এটাই কিন্তু বারবার সাংবাদিকদের প্রশ্ন তুলে বলতে হয়েছে। যাই হোক, তো জাতীয়তাবাদীরা সদর্প এখন ঘোষণা করছে যে এরা অন্যায় করছে যুদ্ধবিরোধী কথা বলে, আমরা এদের আটকাতে চেয়েছিলাম, বলেছিলাম করতে পারবে না। এটা কেমন হলো, আমরা নাকি সমস্ত কিছু লঙ্ঘন করলাম আর তোমরা করতে পারবে না এই হুঙ্কারটা দিলে, তোমরা করা এই হুঙ্কার দেওয়ার অধিকার পেলে কোত্থেকে? আমাদের নাকি অনুমতি ছিল না মিছিল করার, তো তোমাদের অনুমতিটা কারা দিল, কেমন করে হলো মিছিল করতে না দেওয়া? এই প্রশ্নটা রেখে আমি শেষ করছি। আমি তোমার থেকে জানলাম ওখানে তাকে দেখতে পাই। একদম অনেকটা সামনে ছিলেন। আপনি বলছিলেন মীরাতুন্দি যে নতুন করে শিখতে হবে, সত্যি আমাদের নতুন করে শিখতে হবে, দেশপ্রেমের বার্তাগুলো আমাদের নতুন করে শিখতে হবে। এই যে আমার স্ক্রিনের একটা অংশে দেখানো হচ্ছে যে টুইটগুলো করা হয়েছে, যে মন্তব্যগুলো আসছে, এটা আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তার বিরুদ্ধে করা, তথাকথিত দেশভক্তরা তার বিরুদ্ধে লাগাতার আক্রমণ শোনাচ্ছে। তার অপরাধ কি? তার অপরাধ শুধু এটুকুই যে তিনি শুধু সরকারি স্তরের বিবৃতিটা দুদিন আগে অর্থাৎ শনিবার দিন রাতে তিনি প্রথম জানিয়েছিলেন যে আপাতত যুদ্ধ বিরোধী মানে কোনো রকম সংঘর্ষ হবে না, সংঘর্ষের বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু দেশের আলোচনার মাধ্যমে। 2 মিনিটের একটা ব্রিফ করেছিলেন, তারপরে পরে তাকে লাগাতার নানা ধরনের কুৎসা তৈরি করে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে। এভাবে আসলে দেশপ্রেম হয়? দেশপ্রেম যুক্তি নয়, দেশপ্রেম মানে ব্যক্তি কুৎসা, দেশপ্রেম মানে আমি যাকে পছন্দ করি না বা আমার মতের বিরোধী কিছু হলে তাকে যা খুশি তাই বলবার অধিকার। আমি দেবশ্রী ভট্টাচার্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি তাকেও আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি দেবশ্রী বাবুর কাছে আসবো। দেবশ্রী বাবু, আপনি শুনলেন মীরাতুন্দিরা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে একটা মিছিলের দাবি করেছিল, সেটাকে আটকে দেওয়া হয়েছে, কালি ছড়া হয়েছে, বলা হয়েছে ভয়ঙ্কর, এরা পাকিস্তানপন্থী, পাকিস্তানের দালাল। আমি জানি না মীরাতুন নাহার, বোলান গঙ্গোপাধ্যায় এরা এই মুহূর্তে পাকিস্তানের দালালি করে কি পাবেন এবং দালালি করে নতুন তারা কি অর্জন করবেন আমি জানি না। তারা শান্তির কথাটা বলেছিলেন, তার জন্য তাদের এরকম বলা হয়েছে। এবং পাশাপাশি আমি যে চিত্রটা রেখেছি যে দেশপ্রেমের সংজ্ঞা হচ্ছে এটা যে আমার মতে না মিললেই তাকে গালাগালি, আমি যুক্তি দিয়ে কিছু বুঝবো না, আমি বুদ্ধি দিয়ে কিছু বুঝবো না, আমি আমার বিরুদ্ধ মতকে যে কোনো ভাবে চেপে দেব। আমি আসবো, আমার সঙ্গে আজকে স্কুল শিক্ষক মোহাম্মদ ফারুকও রয়েছেন, আমি তার কাছেও আসবো। আগে আমি দেবশ্রী বাবুর কাছে আসি। দেবশ্রী বাবু, আপনি যদি গোটা বিষয়টা বলেন যে কিরকম একটা অভিমুখ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, কোনো যুক্তি নয়, শুধুমাত্র ব্যক্তি কুৎসা, আমি যা করবো সেভাবে হবে। ইতিমধ্যে আমি শুধু আপনাকে একটা খবর জানিয়ে রাখি, আমাদের দেশের প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিক সম্মেলন নয়, আমি ভুল বললাম, আমি দুঃখিত। তিনি আসলে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন খুব সংক্ষিপ্ত, এবং তিনি জানিয়ে দিয়েছেন যে খুব জোরদার জবাব দেওয়া হয়েছে, পাকিস্তানের কোন রকম আক্রমণাত্মক বিষয়কে তারা আর বরদাস্ত করবে না, আপাতত তারা স্থগিত রেখেছেন। কিন্তু যদি দেখা যায় পাকিস্তান কোন রকম জঙ্গি কার্যকলাপ করছে বা জঙ্গি কার্যকলাপদের উৎসাহ দিচ্ছে, আবারও আক্রমণ করা হবে। আমরা একসাথে রয়েছি, এটা তিনি বলেছেন যে দেশবাসীকে ধন্যবাদ, এবং সবাইকে নিয়ে আমরা একসুরে কথা বলতে পেরেছি, খুব জোরদার জবাব দিতে পেরেছি ওদের। দেখুন কি ঘটনা ঘটলো, প্রেক্ষিতটা কি ছিল।
কিছু ফান্ডামেন্টালিস্ট লোক, ধর্মীয় ফান্ডামেন্টালিস্ট লোক কিছু নিরীহ মানুষকে মানে নির্বিচারে একদম। গুলি করে মারলো। এবং আমাদের দেশের যে সরকার, যেখানে রাজ্যের ভেঙে ইউনিয়ন টেরিটরি করা হলো, যেখানে আপসপার মতো আইনও অ্যাপ্লিকেবল, সেখানে অন্ততপক্ষে নিদেন পক্ষে 5 লক্ষ ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, আইটিবিটি, সিআরপিএফ মিলিয়ে এমপ্লয়েড। এত কিছু করার পরও কোনো গোয়েন্দা ইনপুট ছিল না, বা থাকলেও কার কোনো অ্যাকশন নেওয়া হলো না। তারা নাকি বাইরে থেকে এসে মানে সীমান্তের ওপার থেকে তারা এসে এখানে রেকি করে আধ ঘন্টা 20 মিনিট ধরে একদম বিনা বাধায় ফায়ারিং করে আবার নাকি তারা বর্ডারের ওপারে চলে যেতে পারে। এই পুরো যে ঘটনাটা ঘটলো, এর মধ্যে দায়ী কাকে করা হচ্ছে? দেখুন, দায়ী করা হচ্ছে যারা বলছে যে ধর্ম আত্মায় থাক, ধর্ম রাষ্ট্রের গায়ে ধর্মের জামা পরিও না। অর্থাৎ যারা সেকুলার ফ্যাব্রিক, ভারতবর্ষের যে সেকুলার ফ্যাব্রিকটা, দেখুন ভারতবর্ষ অনেকে বলে যে ভারতবর্ষের সেকুলারিজম। একটু আগে শুনছিলাম বিজেপি নেতা সজল ঘোষ বলছিলেন যে তখন সেদিন এনারা এই শান্তিকামীরা কোথায় ছিলেন যখন কাশ্মীর অতগুলো নিরীহ মানুষকে মারলো, যেন এই মানুষগুলো যেন দায়িত্ব ছিল ওখানে গিয়ে ওনাদের রক্ষা করবার দায়িত্ব যেন এই মানুষগুলো ছিল। সেই সরকার যেখানে আপসপার মতো আইন অ্যাপ্লিকেবল, যেখানে ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, যেখানে 5-6 লক্ষ সোলজার অলরেডি ডিপ্লয়েড, তার জবাব কি আমরা দেব? এটা মানে দেখুন, অজ্ঞতা থেকে এগুলো আসে, অজ্ঞতা নয়। আমার মনে হয় পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিন আরও একটা কিছু কাজ করছে, সেটা আমি বলছি আপনাকে। তারপরে কাদের করা হলো, কাদের বলা হচ্ছে? যারা বলছে যে ধর্ম করছে না, ধর্মহীনতার কথা বলছে না, বলছে ধর্মটা আত্মায় রাখো, রাষ্ট্রের গায়ে কোনো ধর্মীয় জামা পরিও না, অর্থাৎ সেকুলার লোকেরা বলা হচ্ছে। এমনকি যে সেকুলারিজম তো ছিলই না ভারতবর্ষে, সেকুলারিজম তো ইনজেক্টেড করা হলো এমার্জেন্সি পিরিয়ডে 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্ট। কিন্তু তারা এইটুকু জানে না যে ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার, যখন ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষতা কথা লেখাই হয়নি, তারও আগে 1973 সালে যে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা যে যুগান্তকারী 13 বেঞ্চের রায়, সেখানে বলা হয়েছিল যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে না, এবং কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারই হচ্ছে এই সেকুলার ফ্যাব্রিক। এখন এইগুলোকে তাহলে আক্রমণের বিষয়বস্তু কারা হচ্ছে? যারা ন্যাশনাল কথা বলছে, যারা যুক্তির কথা বলছে, যারা শান্তির কথা বলছে, যারা হিংসা পরিত্যাগ করে সব পক্ষকে বলছে হিংসার বদলে শান্তির পৃথিবী নির্মাণ করো, যেখানে ধর্মে হানাহানি হবে না, রাষ্ট্র তার গায়ে কোনো জামা থাকবে না, রাষ্ট্রের চোখে সবাই সমান, রাষ্ট্র কোনো ধর্মীয় আইডেন্টিটি থাকবে না, যেটা এখন নেই অবশ্যই। কাগজে কলমে তো অ্যাটলিস্ট নেই, সংবিধানগতভাবে তো আমাদের নেই, কিন্তু সেটাকে জামা পরানোর যে আপ্রাণ চেষ্টা করছে, তার কারণ কি? দেখুন, এত কিছু করার কারণটা কি? কারণটা তো খুঁজতে হবে। কারণটা হচ্ছে, দেখুন, যুদ্ধবিরতি। যতই নিরাতন্দিরা যতই মিছিলে যান বা না যান, যুদ্ধবিরতি কারা করলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করলো। কার নির্দেশে বলে আমরা জানতে পারছি না? আমেরিকার নির্দেশে, স্বইচ্ছায় নয় নাকি? মানে আমেরিকা যদি আজকে নির্দেশ দেয় যুদ্ধ করতে, আবার কালকে, তাহলে আমরা আবার যুদ্ধ করবো। পরশুদিন যদি আবার বলে যুদ্ধ বন্ধ করতে, তাহলে আমরা পরশুদিন যুদ্ধ বন্ধ করবো। এই জবাবগুলো তো কাদের কাছে সজলদের চাওয়া উচিত? এই প্রশ্নগুলো একদম ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছে। এই জন্য এড়িয়ে যাচ্ছে যে এই উত্তরগুলো যাদের দিতে হবে। কারণ যুদ্ধ, এই সংঘর্ষ বিরতি কারা করলো হঠাৎ ওয়ান ফাইন মর্নিং? যুদ্ধই বা কারা করলো, যুদ্ধ বিরতিই বা কারা করলো? এর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, মিরাতুন নাহারের কোনো সম্পর্ক নেই। তারা শুধু বলেছে যে আমরা হিংসা উন্মত্ত পৃথিবী চাই না, আমরা অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না, এই প্রলয়টাকে আটকাতে হবে। এই আমরা মানে এই প্রলয়টাকে আটকাতে হবে। মানুষ হানানি, আপনি দুটো স্টেটমেন্ট দেখুন। ওই যে একজন মারা গেছে, একজন নৌসেনার স্ত্রী, বোধহয় হিমাংশু নারওয়াল। হ্যাঁ, হিমাংশু নারওয়াল। দেখুন, যেখানে ঘৃণা আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাজনীতিতে, আমাদের মিডিয়া, ইভেন ঘৃণা বিক্রি হচ্ছে, ইজিলি বিক্রি হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে আমি দোষীদের কঠোর শাস্তি চাই, কিন্তু কেউ কাশ্মীরিদের বিরুদ্ধে যাক মানুষ, বা মুসলমানদের বিরুদ্ধে যায়, সেটা আমি চাই না। তাহলে যারা স্বজনহারা, তারা প্রেম বিক্রি করছে, অথচ যারা এই রাজনীতির কারবারি একটা সেকশন, তারা কিন্তু এই প্রেমের ধারে কাছে যাচ্ছে না, তারা ঘৃণা বিক্রি করছে। কেউ মিছিলে, কেউ যদি বিরুদ্ধ কথা বলে, কেউ যদি গণতন্ত্রের কথা কিন্তু এরা আবার মুখে বলবে,
আবার কেউ যদি মনে করে না আমরা যুদ্ধ চাই না, যে কোনো মূল্যে যুদ্ধকে আটকাতে হবে, যুদ্ধ মানেই হচ্ছে অনেক অনেক নিরীহ মানুষের মৃত্যুর মিছিল, আমরা সেটা চাই না। অন্য পথ আমাদের খুঁজে বার করতে হবে। আমরাও কেউ সন্ত্রাসবাদের পক্ষে না, সন্ত্রাসবাদ বন্ধ হোক আমরাও চাই, কিন্তু তার অন্য পথ বার করতে হবে। তার বদলে 26 জন লোকের বদলে 2600 বা 26,000 বা 26 লক্ষ লোকের, নিরীহ লোকের মৃত্যু, সেটাও আমরা চাই না। এই কথাটা বলার জন্য কি হয়েছে, আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ফ্যাব্রিকে তাদের গায়ে কালি ছুটি দেওয়া হচ্ছে। মানে কি অদ্ভুত একটা, এরা কিন্তু সামনে গণতন্ত্র, এটাকেই বলে ফ্যাসিজম। অর্থাৎ তুমি আমার রোদ চশমায় পৃথিবীটাকে দেখো, নইলে ইউ ডু নট এক্সিস্ট, তোমার অস্তিত্ব নেই, তোমার অস্তিত্ব আমরা রাখতে দেবো। এই যে ভয়ঙ্করভাবে এই আধিপত্যবাদ, একচ্ছত্রবাদ, কোনো অন্য মত শুনবো না, অন্য মতকে গুড়িয়ে ভেঙে ফেলে দেবো। সেই হেনরি গিবসনের কথা মনে করছে, এই সরি আর্নেস্ট হেমিংওয়ের একটা লাইন রয়েছে, ফেয়ারেল টু আর্মে, আ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। অর্থাৎ ওই গায়ে কালি ছিটিয়ে দিয়ে মিনাতুন নাহার ব্যক্তিগত তার যে পোশাকে কালি দিতে পারে, তার অন্তরাত্মায় কি এদের ছোঁয়ার মতো এদের এগুলারও তা সেই জায়গাটা রয়েছে নেই। এরা কেন করছে? সব কিছু হচ্ছে এরা ভোটতন্ত্র। অর্থাৎ দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আমি আলাদা করে ভালো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন দেখুন এইভাবে তো ভোট ভাগ করা হয়েছে, এটা কিন্তু আমরা ছোটোবেলায় জানি না। আমি অনুপমবাবু, আপনারা, আমরা সব সময় দিদি আমার হচ্ছে বড়, কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি হিন্দু ভোট, মুসলমান ভোট, এইভাবে আমরা কোনোদিন শুনিনি। কিন্তু রিসেন্ট পাস্টে পশ্চিমবঙ্গে কী হয়েছে, হিন্দু ভোট মুসলমান ভোটটা কি হয়েছে, এবং এর 4-5% হিন্দু ভোট নাকি, এইটা নাকি ডিসাইসিভ ফ্যাক্টর। অর্থাৎ 4-5% হিন্দু ভোটকে যদি সরিয়ে আনা যায়, তাহলে নাকি আরেকটা দল ক্ষমতায় চলে আসে। এবং এইটা আনার জন্য যে কোনো কিছু করতে হবে। যারা বলবে শান্তির কথা, যারা বলবে মৃত্যুর মিছিল বন্ধ করার কথা, যারা বলবে ধর্মনিরপেক্ষতার কথা, যারা র্যাশনাল ভাবনা, যুক্তিপূর্ণ ভাবনা ভাববে, তাদের ভেঙে গুড়িয়ে দেবো, তাদের কালি ছুটিয়ে দেবো, প্রয়োজনে জ্বালিয়ে দেবো, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ আমার ওই 4-5% ভোটের ডিভিশনটা যে কোনো মূল্যে চাই। এইটা যদি একটা, এই ভোটতন্ত্র সর্বোচ্চ রাজনীতি, যেখানে ভ্যালু বেস রাজনীতিটার তাকানোর দিক কোনো দরকার নেই, ভ্যালুলেস পলিটিক্সটা ছড়িয়ে গেছে, সেই ছড়ানো হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে সমাজ জমিনে আমাদের। সেইখান থেকে এদের কাছে আর কি আশা করা যায়? আমরা কথা বলতে পারবো না, আমরা বলতে পারবো না যে কোনো, নিশ্চয়ই সন্ত্রাসবাদ আমরা কট্টরভাবে বিরোধী, যে কোনো মূল্য করতে হবে, কিন্তু তার কনসিকুয়েন্সে যদি লক্ষ লক্ষ নিরীহ লোকের মৃত্যু হয়, সেটাও আমরা চাইবো না। আমরা অন্য কোনো পথ চাই। আমরা সন্ত্রাসবাদের পক্ষে নই, বিপক্ষে। আমরা দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম মানে কি যুদ্ধজীবী? দেশপ্রেম মানে কি শুধু অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া? নাকি মানুষ, আমাদের দেশের অগণিত প্রান্তিক মানুষ, তারা যে সংবিধান প্রদত্ত অধিকার থেকে তাদের দিনের পর দিন বঞ্চিত করা হয়েছে, সেই অধিকারের পক্ষে কথা বলা, মানুষের বেঁচে থাকার যে একটা সম্মানজনক মর্যাদা সম্পন্ন বেঁচে থাকার জন্য রাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলা, রাষ্ট্র যে কালা আইন করে মানুষের কথা বন্ধ করে দিতে চাইছে, মানুষের মানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাকে বন্ধ করে দিতে চাইছে, তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, এটা কি কম নিঃস্বার্থ দেশপ্রেম? দেশপ্রেমটা আমরা শিখবো এইরকম লোকের কাছে। এই মিরাতুনদের মতো এরকম ভদ্রমহিলারা 76 বছর বয়সে এসে এদের কাছে শিখবে যে যারা এদের এক লাইন বিরোধী কথা বললে গায়ে কালি ছুটিয়ে দেবে, প্রয়োজনে তারা শারীরিক মারধর করে, হ্যাঁ, নিপীড়ন করবে, কিচ্ছু যায় আসবে না। এই কোন রাজনীতি আমরা দিচ্ছি, কোন পৃথিবী আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ফেলে যাচ্ছি, এটা আমরা কেউ ভাববো না। কারণ প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন কেন উনি সিজফায়ার করলেন, যারা প্রেস করছে ডিজিএমও, তাদের জিজ্ঞাসা করুন তারা কেন কারুর বহিরাগত শক্তির নির্দেশে যুদ্ধ বন্ধ করলো, কেন আবার কালকে যদি শুরু করতে বলে আবার শুরু করে, তাদের কথা বলুন। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা কেউ যুদ্ধের বিরোধী, আমরা সন্ত্রাসবাদ নির্মূল হোক, আমরা বিকল্প রাস্তা খোলার কথা বলছি, কিন্তু সাধারণ মানুষ, নিরীহ মানুষের মৃত্যু মিছিল আমরা চাই না। কারণ যত ডিফেন্স খাতে আমাদের যত বাজেট বরাদ্দ বাড়বে, আমাদের দেশের ডেভেলপমেন্টাল কাজ, প্রান্তিক মানুষের ক্ষেত্রে যে বাজেট বরাদ্দ, সেইটা কমতে শুরু করবে। মানুষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ থেকে খারাপ দিকে যাবে। আপনি জানেন এই যুদ্ধটা কাদের মধ্যে হচ্ছে? যারা ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে 105 নম্বর আমরা, আর 109 নম্বর পাকিস্তান। অর্থাৎ যারা ক্ষুধার সাথে প্রতিদিন লড়ছে যে রাষ্ট্র, প্রতিদিন তার অগণিত মানুষ, তাদের কাছে এই লাক্সারি, তাদের কাছে দেখা যাচ্ছে যে অমুক আমার কাছে এই অস্ত্র আছে। আরে মানুষের পেটে খিদেটা, সেটাকে নিবারণ করা তো রাষ্ট্রের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট
কাজ? সেই প্রশ্নটা তো রাষ্ট্রের কাছে চলছে না। কেন দারিদ্র সীমার নিচে এখনো এত মানুষ থাকবে? সেই প্রশ্নটা তোকে, যে দেশপ্রেম এটা নয়, কিন্তু এদের কাছে এটা দেশপ্রেম নয়। দেশপ্রেম করতে গেলে তোমাকে অস্ত্র ধরতে হবে, তোমাকে যুদ্ধের জিগিরকে চালু রাখতে হবে, তোমাকে মানুষকে বিভাজন করতে হবে, তা না হলে দেশপ্রেম হবে। আর পুরো কোনো দেশ বিরোধিতা তবেই তুমি দেশপ্রেমিক। তুমি মানুষের অধিকার নিয়ে কথা বলবে, মানুষের ক্ষুধা নিয়ে কথা বলবে, অন্ন বস্ত্র বাসস্থান বেসিক নিড নিয়ে কথা বলবে, কিচ্ছু দেশপ্রেম না। এগুলো দেশপ্রেম ওদের ভাষায় নয়। কালি ছিটাবে, গায়ে কালি ছিটাবে, প্রয়োজনে শারীরিকভাবে নিগ্রহ করবে, যা কিছু করবে তোমার অস্তিত্বকে বিপন্ন করে দেবে। কারণ ফ্যাসিস্টরা তারা যে রোদ চশমায় পৃথিবী জগৎটা সংসারটাকে দেখে, তার বাদে অন্য কিছু তারা অ্যালাউ করে না, এবং তার অস্তিত্বকেও তারা অ্যালাউ করে না। এইরকম একটা সাংঘাতিক একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা জানি না আমরা কি দেখবো, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন রাজনৈতিক আবহ, কোন সামাজিক আবহ, কোন দেশ রেখে যেতে পারবো। মানে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা একদম বোধহয় এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াবার দিশাটা খুঁজে নিতে হবে। আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিন একটি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ ফারুক। আমি মোহাম্মদ ফারুকের কাছে আসব। আপনার কাছে মোহাম্মদ ফারুক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফারুক বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে দীর্ঘদিন আপনি শিক্ষকতা করেছেন, আজকের যে আবহ, যেটা দেবশ্রী বাবু বললেন, যে আজকের যে আবহ, যে পরিমণ্ডলটা দেখছেন, মানে আপনারই ছাত্র ছাত্রীরা তো বিভিন্ন জায়গায় রয়েছে, তারা তো নানা কাজের মধ্যে রয়েছে। এই জায়গাটা, এই পরিস্থিতিটা থেকে অবাক লাগে না যে এইটা যদি মানসিকতা হয়, এটা যদি দেশপ্রেম যদি এভাবে চেনানোর হয়, যেমন এই যে আমি বললাম বিক্রম মিস্ত্রি, তাকে সারাদিন মানে নানাভাবে, এমনকি তার মেয়েদের নামে কুৎসিত ভাবে নানা কথা বলা হয়েছে। আমি আরেকটু সময় পেলে আরেকটু বিস্তারিত দেখাতে পারতাম যে কিভাবে ট্রোল করা হয়েছে বাধ্য হয়ে এই ভদ্রলোক, যিনি একজন সরকারি আধিকারিক। আমরা তো দেখেছি যে গত কয়েকদিন ধরে আমরা তাকে দেখছি যে আধিকারিক হিসেবে সরকারের বয়ান তিনি সামনে আনছেন, কত পরিমিতি বোধ, একেবারে আবেগকে সংযত করে যতটুকু বলার ততটুকু বলছেন, এবং যথার্থ পরিসংখ্যান তত্ত্বটা তিনিই তুলে ধরেছেন। অন্য স্তরে আমাদের তথাকথিত মিডিয়া, যে মিডিয়ার দরকার ছিল সঠিক সংবাদ, সঠিক তথ্যটা সামনে আনার, তারা সেটা করেনি। তারা ভুল তথ্য দিয়েছে, ফেক নিউজ দিয়েছে, তথাকথিত ওই পুঁজিতাড়িত বড় বড় মিডিয়াগুলো। একমাত্র এই আধিকারিক ভদ্রলোক বিক্রম মিস্ত্রি, তিনি প্রথম দিন থেকে এই বিষয়ে সতর্ক করেছেন। যতবার সাংবাদিক সম্মেলন করেছেন ততবার জানিয়েছেন যে এই সময় আমাদের দায়িত্ব সচেতন হতে হবে, কোনো রকম বিভ্রান্তিমূলক খবর যদি ছড়িয়ে দেওয়া হয় সেটা মারাত্মক হবে। এবং তিনি মাত্র 2 মিনিট একটা ব্রিফ করেছিলেন। তিনি বলেছিলেন যে আপাতত দু দেশের মধ্যে যুদ্ধবিরতির একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রত্যাশা করব যে আমাদের প্রতিবেশী দেশটাও এই সিদ্ধান্তের প্রতি মান্যতা দেবেন, তারা মেনে নেবেন। এইটুকু তিনি বলেছেন। তিনি এর বেশি বলতে পারেন না, কারণ সিদ্ধান্তটা অন্য জায়গায় নেওয়া হয়েছে। তারপর থেকে সমস্ত বিষয় তাকে দায়ী করে, যেভাবে, মানে আমি বুঝতে চাইছি যুক্তিটা কোথায়, তাকে গালাগালি দেওয়া, তার পরিবার নিয়ে এই ধরনের কুৎসা করা, এটার মধ্যে দেশপ্রেম কোথায়? আজকে মিরাতুন নাহারদের মতো কিছু মানুষজন একটা মিছিল ডেকেছিলেন, তারা বলেছিলেন যে যুদ্ধ নয়, শান্তি চাই, এইটুকু বলতে চেয়েছিলেন তারা। তাদের উপরে রীতিমতো কালি ছিটিয়ে দেওয়া এবং কোনোভাবে তাদের মিছিলটা করতে দেব না, এইরকম একটা আক্রোশ, এইটা যদি পরিমণ্ডল হয় আমাদের চারপাশে, তাহলে সত্যি কি আপনারা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, ছাত্রদের শিখিয়েছেন, সেই শেখাটা কি প্রতিফলিত হচ্ছে? মানে নিশ্চয়ই আপনারা শিখিয়েছেন যে মনুষ্য সমাজ যেভাবে গড়ে ওঠা উচিত, সেই সমাজ কি তৈরি হতে পারছে? এটা বোধহয় আমাদের সবারই দায়িত্ব, কারণ কোনো না কোনোভাবে শিক্ষা জগতের সঙ্গে তো আমরা সবাই রয়েছি, আমরা তো মানুষের বোধ চেতনা তৈরি করবার জায়গাতেই রয়েছি। প্রথমেই অনুপম বাবুকে আন্তরিক শুভেচ্ছা এই কারণে জানাচ্ছি যে আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আর মিরাতুন্নি মানে এই মুহূর্তে আমি বলতে পারি আমাদের বাংলার অন্যতম একজন বিবেক, যার কথা অনেক শুনেছি। আমার শ্রদ্ধা জানাই তাকে, দেবশ্রী বাবুকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন এই আলোচনাটা করছি তখন এটা তো আমরা পরিষ্কার করে বলতে পারি যে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের আমরা স্বাধীন নাগরিক, আমাদের প্রত্যেকেরই স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার আছে, আমাদের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে। এবং আমার দীর্ঘ জীবনের শিক্ষকতা শুধু নয়, একজন
স্বাধীন চেতা মানুষ হিসাবে অন্তত বোধ বুদ্ধি দিয়ে সমাজকে চেনার চেষ্টা করা থেকে মনে হয়েছে যে আমরা এক অন্ধকারময় জগতের দিকে আমরা হাঁটছি। আহ, এই জিনিসটা তো ছিল না, এবং এটা মনে হচ্ছে যে এটা তৈরি করা হয়েছে। সেদিনের সেই ঘটনা পাহালগাঁওতে, যখন 26 জন নিরীহ ভারতীয়কে মারা হলো 4 জন জঙ্গি এসে, এটা সেই মুহূর্তে আমরা বাকরুদ্ধ হয়েছিলাম, আমরা প্রচন্ড ভাবে কষ্ট পেয়েছি। সেই কষ্টকে দেখানোর চেষ্টা করিনি, কিন্তু দেখুন যখন এই প্রশ্নগুলো তোলা হলো যে যেখানে কাশ্মীরের মতো জায়গাতে যখন তাদেরকে সংবিধান প্রদত্ত যে 370 ধারা তুলে নিয়ে যখন স্বাধীন রাজ্য হিসেবে করা হলো, টেরিটরি এরিয়া হিসেবে ঘোষণা করা হলো, বলা হলো যে এখন কাশ্মীরে কোনো অশান্তি নেই এবং সবটাই ঠিকঠাক চলছে। যখন আমরা প্রশ্ন করলাম এইটাই, দুঃখ প্রকাশ করে যে এই ঘটনা তো হওয়া উচিত না, এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে, তো তাহলে যেখানে 100 মিটার ছাড়া ছাড়া সেখানেতে আমাদের সেনাবাহিনীরা সব সময়, তা সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওই লাইন অফ কন্ট্রোল, যেটা বর্ডার লাইন, সেখান থেকে এসে পাহালগাঁওয়ের ওই বৈশালীতে এই খুনটা যে হলো, এখানে তো ইন্টেলিজেন্স ফেলিওর। এই প্রশ্ন যখন আমি করছি তখন কিন্তু আমি দেশদ্রোহী, আমার তখন দেশপ্রেম দেখানোর সুযোগটা নেই। তখন বলা হচ্ছে যে প্রয়োজন হলে তাহলে আপনি এ দেশ ছেড়ে চলে যান। আমি সেকুলার, আমাদের দেশ সংবিধান আমাদের সে অধিকার দিয়েছে, আমি এই প্রশ্নটা করতেই পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে আমরা কোন পরিস্থিতির মধ্যেই চলছি। এই যে এখন আপনার বিক্রম মিশ্রির কথা আপনি বলছিলেন, ধরুন দুটো পক্ষ, পাকিস্তান এবং ভারতবর্ষ, স্বাধীনতার পর থেকে যখন আপনার বাংলাদেশের যে 1971 যে যুদ্ধ, সেই সময়তে পাকিস্তান, তার আগেও অনেকবার যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে। পরে যখন দুটো দেশের মধ্যে একটা চুক্তি, সেখানে বলা হয়েছিল যে যখন কোনো সম্পর্কের অবনতি হবে তখন দুটো পক্ষ বসে তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারা মিটিয়ে নেবে সেই সমস্যাগুলোকে, এবং কখনই কোনো তৃতীয় পক্ষকে আমন্ত্রণ জানানো হবে না। অথচ এক্ষেত্রে যখন আমরা বলছি যে এই আলোচনাটা করা যেতে পারতো, কারা আমরা বলছি যে যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যুদ্ধকে কেন্দ্র করে আমাদের ভারতীয় নাগরিক কিন্তু 15 জন সাধারণ মানুষ মারা গেছে, আমাদের বেশ কিছু সেনা মারা গেছে, কিন্তু আমাদের আর্মিদের স্যালুট জানাতে হবে। তারা কি করেছেন? তারা মূলত জঙ্গি যে ঘাঁটিগুলো আছে সেইগুলোকে লক্ষ্য করে তারা ধ্বংস করেছেন। এটা আমাদের ভারতীয় সেনাবাহিনী। আর যে কথা বললেন যে আপনি বিক্রম মিশ্রি যখন তিনি বসছেন, এবং তার আগে কি ঘটনাটা ঘটলো, যে আমাদের যে মিডিয়াগুলোর দায়িত্ব জ্ঞানহীনতা আমরা বারবার লক্ষ্য করেছি। তারা সারা রাত ধরে দেখালেন যে এই আমাদের সেনারা এই বেলুচিস্তান তারা স্বাধীন করে দিয়েছে, ওদের প্রধানমন্ত্রী অ্যারেস্ট হয়েছে, আরো এরকম অন্য করাচি ধ্বংস হয়ে গেল, এরকম কিছু কিছু ফেক ছবি তারা দেখাচ্ছিলেন। তখন আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে একমাত্র সেনাবাহিনীর থেকে যে ব্রিফটা হবে সেই ব্রিফটাই বিশ্বাসযোগ্য। এবং তারপর থেকে আমরা দেখেছেন যে একদিকে কর্নেল সোফিয়া কুরেশি, একদিকে ভূমিকা সিং, মাঝখানে বিনয় মিস্ত্রি। এইটাই আমাদের গণতন্ত্র, এটাই আমাদের ধর্ম নিরপেক্ষতা। এবং তারা যখন ব্রিফগুলো করছেন তখন আমরা সত্যি মুগ্ধ হয়ে দেখেছি, এবং আমাদের ওই সেনাবাহিনীদের আমরা স্যালুট জানাচ্ছি। আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার ঝন্টু শেখ, তিনিও ওই শহীদ হয়েছেন। এবং কাশ্মীরেতে যখন ওই পাহেলগাঁওতে ঘটনাটা ঘটলো, কাশ্মীরি যারা, তারা কিন্তু অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন, সেটা কিন্তু মিডিয়া সেভাবে দেখাচ্ছেন এবং সেই কথাও তা বলছেন না। শুধু তারা কাশ্মীরি এবং তাদের ধর্ম মুসলমান হিসেবে তারাও নাকি টেররিস্ট। একটা কথা খুব সোশ্যাল মিডিয়াতে চলছে যে অল মুসলিমস আর নট টেররিস্ট বাট অল টেররিস্ট আর মুসলিম। ওই আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এটাই বোধহয় তাদের কাছে দেশ। আর এই যে এর বাইরে যে আরো অনেক দেশ আছে যেখানে মুসলিম অধ্যুষিত, যেখানেতে গণতন্ত্র সুরক্ষিত এবং যেখানে শিক্ষা দীক্ষা তারা অনেকটা এগিয়ে আছে, যে এইটা শুধু অন্যান্য দেশের ক্ষেত্রে না, মানে আমরা যারা স্বাধীন চেতা মানুষ, আমরা যারা ধর্ম নিরপেক্ষতাকে আমাদের জীবনের মন্ত্র করে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি, আমাদের ছাত্রছাত্রী, আমাদের সহকর্মী সবাইকে নিয়ে আমরা একসঙ্গে আছি, আমাদের ক্ষেত্রেও কিন্তু ওই রকম যখন আমরা প্রশ্নটা তুলছি তখন ওই আমাদের দেশদ্রোহী তকমাটা দেওয়া হচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা দেখিনি। মিরাতুন্ডি যখন আজকে মিছিলে হাঁটছেন, ছবিটা আমরা দেখিনি, কিন্তু আমি পরে যখন টিভিতে দেখলাম যে ওই বিশেষ জাতীয়তাবাদী দল, মিডিয়া তার কাছেই যাচ্ছে এবং তার কথাগুলোই শুনছে, কিন্তু যারা মিছিল করলেন অদ্ভুত ভাবে দেখছি যে তাদের কথা কিন্তু খুব বেশি শোনা যায়নি। তারা যে শান্তির পক্ষে কথা বলছেন, এবং এটাও বোধহয় জানি না আপনার ওই ভিডিও ক্লিপিংস আছে কিনা, যে যারা মিছিল করেছেন তাদের অনেককেও গ্রেফতার করা হয়েছে,
তাহলে একদম। একটা গণতন্ত্র দেশে সেখানেতে তারা যুদ্ধ নয় এবং যুদ্ধ নয় শান্তি চাই, এই যে স্লোগানটা, এই যে দাবিটা, এটা কিন্তু পশ্চিমবাংলার থেকে পশ্চিমবাংলা একটা দীর্ঘদিনের ঐতিহ্য যুদ্ধবৃত্তি মিছিল করা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখলাম যে এই রাজ্যের পুলিশ মানে মিছিল আটকালো এবং যারা মিছিল করছিল তাদেরকেও অনেককে গ্রেপ্তার করেছে। এটা বড় লজ্জার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা নিজেদের সেকুলার বলে মনে করি, ধর্মনিরপেক্ষতা যারা আমরা চর্চা করি, আমাদের মনে হয়েছে যে একটা দুর্দিন আমাদের দেশে আসছে এবং এটা তৈরি করা আমাদের অনন্য একটা দিক, যে ওই যে রাজনীতি করা আপনার ভোটের যে রাজনীতি, দুটো মেরুকে ভাগ করে দেওয়া, মানে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের, আমরা ভারতীয় নাগরিক, আমরা বলছি যে পাকিস্তান ধ্বংস হোক এবং তাদের সাধারণ নাগরিক যারা তাদেরকে বাদ দিয়ে যারা উগ্রপন্থী, বেশ। আপনার ধরুন 4 জন যে উগ্রপন্থী, এখন পর্যন্ত তাদের ধরা যায়নি।